তাদের যে আপা, তাদের যে প্রধানমন্ত্রী এখনো সাবেক বলে মনে করেন না, উনি কোথায় কোথায়? বাংলাদেশে শ্বশুরবাড়ি? ভিসা নিয়ে গেছেন? পলাইছেন? তো উনি যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনার অনুসারী হইতেন, তাহলে রাজনৈতিকভাবে পরাজয়ের পরও কোথায় থাকতেন? বাংলাদেশে। আজকে ওনার যে বাংলাদেশে থাকার মতো নৈতিক সাহস হইল না, এর মানে হইল এই যে গত 15 বছরের ফ্যাসিবাদী শাসন, এটি মূলত আমাদের দেশে ভারতীয় আধিপত্যবাদ ছিল। আজকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। ভারতীয় আধিপত্যবাদ মুক্ত, শোষণ মুক্ত, স্বাধীন বাংলাদেশে। কার বিজয় দিবস? বাংলাদেশের না ভারতের? মুক্তিযুদ্ধ কারা করছে, আমরা না ভারত? 24-এর বিপ্লব কি আমেরিকা করে দিয়ে গেছে না আমাদের তরুণ প্রজন্ম করছে? 24-এর বিপ্লব আমাদের তরুণ প্রজন্ম করেছে। 1971 সালের মুক্তিযুদ্ধ এই দেশের আপামর জনসাধারণ করেছে। আমাদের মুক্তিযুদ্ধ ভারতের না, আমাদের বিপ্লব আমেরিকান না, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে বাংলাদেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে এই দেশের মানুষ স্বাধীনভাবে, মুক্তভাবে তার মতামত প্রকাশ করতে পারছে, কথা বলতে পারছে এবং তার গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারছে। আমাদের এরকম একটা বাংলাদেশ স্বপ্ন ছিল। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন আমাদের এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল। আমরা স্বপ্ন দেখতাম যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, কিন্তু দুঃখজনকভাবে আমরা সেই গণতন্ত্র থেকে একটি ফ্যাসিবাদের মধ্যে গিয়েছি। আজকে এই দেশের তরুণ প্রজন্মের নেতৃত্বে আমরা সেই ফ্যাসিবাদ উত্তরণ করেছি। 2000 এই ইলেকশনের আগের ইলেকশন, 2018 ইলেকশন, রাইট? 2018 ইলেকশনের পরে যখন আওয়ামী লীগের সরকার টিকে গেল, তখন এটা আমাদের গভীর আলোচনার বিষয় আসলো যে কিভাবে একটা অগণতান্ত্রিক সরকার একের পর এক নির্বাচন করে এই দেশে টিকে যাচ্ছে। আমাদের আলাপ আলোচনার মধ্যে আসলো যে বাংলাদেশে তাদের চুরি ডাকাতির মধ্য দিয়ে যদি একটি গভীর অর্থনৈতিক সংকট তৈরি না হয় তাহলে সরকার দুর্বল হবে না। এবং এই অর্থনৈতিক সংকট না হওয়ার কারণ হচ্ছে, আপনারা দেখছেন হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, কিন্তু তারপর এখানে অর্থনৈতিক সংকট ওই পরিমাণ প্রকট হয় নাই। একটা কারণ হলো যে আমাদের জনসংখ্যার একটা ডিভিডেন্ড ছিল। এই দেশে তরুণ প্রজন্মের সংখ্যা বেশি এবং তারা কর্মক্ষম। আপনি যদি এখন ইউরোপে যান, আপনি যদি জাপানে যান, তাহলে আপনি দেখবেন যে সেই ক্ষেত্রে জনগণের মধ্যে বৃদ্ধ লোকের সংখ্যা বেশি, যারা সোশ্যাল সার্ভিস, সরকারের জনগণের ট্যাক্সের টাকা থেকে তারা সাপোর্টেড হয়। কিন্তু আমাদের দেশে একটা তরুণ প্রজন্ম বেশি ছিল। তো এটা আমাদের একসময় হতাশার কারণ ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ সেই তরুণ প্রজন্মের হাতেই এই ফ্যাসিবাদের পতন হয়েছে। আমার কাছে একসময় মনে হতো যে ছাত্রদের কাজ রাজনীতি করা না, ছাত্ররা পড়াশোনা করবে, রাস্তায় গিয়ে তারা যে আন্দোলন করে, সংগ্রাম করে, এটা হচ্ছে আমাদের রাজনৈতিক ব্যবস্থা সঠিকভাবে কাজ করে না বলে। কিন্তু সাম্প্রতিক সময়ে দুইটা বড় ঘটনা ঘটছে এবং যে কারণে আমি আমার পজিশন রিথিঙ্ক করতেছি। একটা ঘটনা হলো, আপনারা খেয়াল করেছেন যে ফিলিস্তিনে যে আগ্রাসন, যে অন্যায়, তার বিপরীতে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তরুণ ছাত্ররা যে প্রতিবাদ করেছে, পুরো আমেরিকার জনগোষ্ঠীর মধ্যে লিবারেল বলেন, কনজারভেটিভ বলেন, কোন রাজনীতিবিদদের এই নৈতিক সাহস হয় নাই সেটা প্রতিবাদ করার। এই তারুণ্য প্রতিবাদ করেছে। তারা সবাই মুসলমান না, কিন্তু তারা সবাই তরুণ ছিলেন। এবং আজকে বাংলাদেশে এই ফ্যাসিবাদের বিপক্ষে যে সংগ্রাম হয়েছে, সেই সংগ্রাম এই দেশের তরুণ প্রজন্ম করেছে। আমি খুব সম্মানিত ফিল করতেছি সেই তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ এখানে বসা। এটা আমার প্রিভিলেজ এবং অনার। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে 47-এর পরে আমাদের 71 হয়েছে, 71 পরে আমাদের 24 হয়েছে, 24-এর পরে আর একটা গল্প আমাদের লিখতে হবে না ইনশাআল্লাহ। এই তরুণ প্রজন্ম বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা একটু ইতিহাস থেকে শুরু করি। বাংলায় মুসলমানদের একটা লম্বা সময়ের শাসন ছিল, 600 সাড়ে 600 বছরের মতো। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ
বখতিয়ার খিলজি এখানে আসছেন, সেটি ছিল প্রথম রাজনৈতিক বিজয় যার মধ্য দিয়ে মুসলমানদের শাসন হয়েছে। এই লম্বা শাসনের সময়ে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল। সুলতানদের শাসনামল ছিল, এখানে বড় বড় পজিশনে নন মুসলিমরা ছিলেন, সরকারের উজির ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন। হিন্দু মুসলমানদের দ্বন্দ্ব এটা তখন কোনো নৌন ফেনোমেনা ছিল না। 1757 সালে যখন পলাশির প্রান্তরে সিরাজউদ্দৌলার পতন হইল ইংরেজদের হাতে, এই প্রথম মুসলমানরা তাদের রাজনৈতিক যে ক্ষমতা সেটিকে হারাইল এবং এখানে ইংরেজ শাসন হলো। আমরা 200 বছরের উপনিবেশ শাসনের মধ্য দিয়ে গেলাম। এই সময়ে ইংরেজদের স্পন্সরের মধ্য দিয়া এখানে একটা অর্থনৈতিক পরিবর্তন হয়েছে। একটি জমিদার শ্রেণীর তৈরি হয়েছে, একটি হিন্দু জমিদার শ্রেণী তৈরি হয়েছে এবং মুসলমানরা তাদের শোষিত কৃষক শ্রেণীতে পরিণত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইংরেজরা দুর্বল হইল এবং সারা দুনিয়া থেকে তাদের উপনিবেশ তারা গুটিয়ে নিল, আমাদের ভারতীয় উপমহাদেশেও আমাদের সংগ্রামের লম্বা ইতিহাস আছে। মুসলমানদেরও সংগ্রামের ইতিহাস আছে, কংগ্রেসেরও সংগ্রামের ইতিহাস আছে, হিন্দুদেরও সংগ্রামের ইতিহাস আছে। 1947 সালে আমরা পাকিস্তান রাষ্ট্র পেলাম, এটা আমাদের প্রথম আজাদি। 1757 সালে পতনের পরে আমাদের প্রথম মুক্তি হইল পাকিস্তান। কিন্তু দুঃখজনক হলো যে পাকিস্তান রাষ্ট্রের মধ্যে আমরা ইনসাফ পাই নাই। পাকিস্তানের মুসলমানদের মধ্যে সম্ভ্রান্ত এবং গরিব এই দুই মুসলমানের পার্থক্য হলো। আপনারা এখনো বিভিন্ন বই যদি পড়েন আগে দেখবেন যে লেখকের নামের পরিচিতিতে লেখা যে অত্যন্ত সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ওনার জন্ম হয়েছে। তো অসম্ভ্রান্ত কে ভাই?